মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। কেন তিনি একই ইস্যুতে ভিন্ন ভিন্ন জায়গায়, যখন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন একটা পজিশন নিয়েছিলেন, এখন আইনমন্ত্রী হিসেবে ভিন্ন পজিশন নিচ্ছেন, সেটা ব্যাখ্যা করেছেন। আসলে আইনজীবী হিসাবে আপনিও জানেন, আইনমন্ত্রীও জানেন, আমিও জানি, আমরা আমাদের ক্লায়েন্টের কেস বিশ্বাস না করলেও আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে মাঝে মাঝে পল্টনের বক্তৃতাও দিতে হয়। মাননীয় স্পিকার, এই বিষয়টা প্রাসঙ্গিক বলেই বলেছি। প্রাসঙ্গিক এই জন্যই আমি দেখাবো মাননীয় স্পিকার, যে একই ইস্যুতে সংবিধানের আলোকে যেহেতু রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই, সেজন্য ওনারা সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটার বিরোধিতা করেছেন। সেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে এখতিয়ার বহির্ভূত, কালারেবল লেজিসলেশন, আরও বলা হয়েছে ভয়েড অ্যাব ইনিশিও। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তিনি বলেছেন রাষ্ট্রপতি পারেন না, তাকে দিটা পারানো হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আমি দেখাবো এই অধ্যাদেশটিও, যে অধ্যাদেশটি এখন আইন হিসাবে পরিগণিত করার জন্য বিল আনা হয়েছে, সেটিও আসলে রাষ্ট্রপতি পারতেন না, তাকে দিয়ে পারানো হয়েছে জোর করে। মাননীয় স্পিকার, যে অধ্যাদেশগুলো জারি করা হয়, সেই অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, 93-এর 1 দফায় বলা হয়েছে যে তবে শর্ত থাকে যে এই দফার অধীনে কোনো অধ্যাদেশ এমন কোনো বিধান করা হইবে না যাহাতে খতে বলা হয়েছে যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়। মাননীয় স্পিকার, এই যে বিলটি, এই বিলে বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার যেই ইয়েরা রয়েছেন, মেয়র কিংবা কাউন্সিলররা রয়েছেন, সেখানকার 32 কতে সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে, তাদেরকে বিশেষ পরিস্থিতিতে রিমুভ করা যাবে। আবার 42 কতে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের থাকবে। এই বিশেষ পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে পরে আসছি। মাননীয় স্পিকার, প্রথম যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, সেখানে সংবিধানের যে ধারাটি লঙ্ঘন করে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে সেটি হলো সংবিধানের 59-এর 1 অনুচ্ছেদ। সেখানে বলা হয়েছে আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপরে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। এখানে মাননীয় স্পিকার, অনির্বাচিত প্রশাসক বসানোর প্রভিশন তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। তা সত্ত্বেও 59 অনুচ্ছেদ এবং 93-এর 1-এর খ অনুচ্ছেদকে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে দিয়ে পারিয়ে এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি কি কালারেবল লেজিসলেশন হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি ভয়েড অ্যাব ইনিশিও হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি এখতিয়ার বহির্ভূত হয়নি মাননীয় স্পিকার? এটা বিশেষ একটা পরিস্থিতি ছিল আমাদের দেশে মাননীয় স্পিকার, যখন আমরা দেখেছি নির্বাচিত সকল স্থানীয় প্রতিনিধিগণ ফ্যাসিবাদীর আমলে নির্বাচিত হয়েছিলেন, তারা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কেউ গা ঢাকা দিয়েছিলেন। সেই পরিস্থিতিতে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি এই নির্বাচিত সরকারের জন্য আইন হিসাবে পরিণত করার কোনো দরকার ছিল না। আপনি খুব ভালোভাবে জানেন মাননীয় স্পিকার, কারণ আপনি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার। এইটা নিয়ে আমাদের দেশে একটি বিখ্যাত মামলা রয়েছে। সেই মামলাটির নাম কুদরতে এলাহি পনির বনাম বাংলাদেশ, 1992 সালের মামলা। তখন এরকম একটা পরিস্থিতি ছিল মাননীয় স্পিকার, তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার, তার পতনের পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয় এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করে। সেটার বিষয়ে তৎকালীন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন যিনি কুদরতে এলাহি পনির, তিনি সহ কয়েকজন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সেই রিট পিটিশনে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে সংবিধানের 59-60 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত স্থানীয় সরকার গঠন করা বাধ্যতামূলক। মাননীয় স্পিকার, এক্ষেত্রে প্রথমত সংবিধানকে ভায়োলেট করা হয়েছে। 93-এর অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই সংবিধানের কোনো অনুচ্ছেদকে ভায়োলেট করে একটি অধ্যাদেশ জারি করা। তারপরেও আমরা দেখছি এটার উপরে একটি কেস রয়েছে, সেই কেসের রায়টাকেও ভায়োলেট করে স্থানীয় পরিষদ যেই প্রশাসকগুলো রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা দেখছি মাননীয় স্পিকার, এখন যেটা করা হচ্ছে,
গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চাঁপাইনবাবগঞ্জ, আর কয়টার কথা বলবো মাননীয় স্পিকার, ময়মনসিংহ, কুমিল্লা। মাননীয় স্পিকার, এই যে বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিটা কি এই আইনে তো বলা নেই, 32 কতেও বলা নেই, 42 কতেও বলা নেই, এবং এখানে সরকারের হাতে এটার বিচারভার অ্যাবসুলুটলি দিয়ে দেওয়া হয়েছে, কোনো মানদণ্ড এখানে সেট করা হয়নি। এর মাধ্যমে আমরা যেটা আশঙ্কা করছি, এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। মাননীয় স্পিকার, নির্বাচনের কথা যখন আসলোই, আজকে 2টা উপনির্বাচন হয়েছে, মানুষজন বলছে 96 ছিল বগুড়া, 96 ছিল মাগুরা, সেটা হলো আজকে বগুড়া। সেই একই কাহিনী আমরা দেখছি। সেই ভোট কারচুপি তখন ছিল, অনেকে বলতো, আমি সেই কথাটা মুখে আনতে চাই না, কুকুরের কথা বলা হয়েছে, সেটার একটা কথা আছে, সেখান থেকে এখন হয়ে গিয়েছে বাচ্চারা এখন ভোট দিচ্ছে। মাননীয় স্পিকার, এই যদি চলতে থাকে তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? বিশ্বাসের জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারের ভিত নড়ে উঠবে, এবং তখন কিন্তু এই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সে আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন ঘটবে না। মাননীয় স্পিকার, এই যে স্থানীয় সরকার, এখানে যে প্রতিটা স্তরে নির্বাচিত প্রতিনিধি দেয়া হবে, এটা কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে এসেছে। সেখানে বলা হয়েছে মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে অনির্বাচিত প্রশাসক বসানো হবে না। 31 দফাতেও একই কথা বলা হয়েছে। এই নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার দেখিয়ে এবং সেই নির্বাচনী ইশতেহারের পরিপ্রেক্ষিতে, নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করা, বলা হয়েছে বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নাকি অন্তর্হীন প্রতারণার দলিল। এখন কি সেই 31 দফাও অন্তর্হীন প্রতারণার দলিল হয়ে যাবে মাননীয় স্পিকার? একই সাথে নির্বাচনী ইশতেহার, এটা আপনার মাধ্যমে যিনি আজকে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তার কাছে সেটার জিজ্ঞাসা। মাননীয় স্পিকার, এক্ষেত্রে অনেক কিছুই বলা হয়েছে। আজকে যে এখতিয়ারের প্রশ্ন এসেছে, সেই এখতিয়ারের প্রশ্নে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন যে সংসদ নাকি আদালতের রায় মানতে বাধ্য না, আদালতের ডিকটেশন মানতে বাধ্য না। তিনি চালাক মানুষ, তিনি বলেননি যে আদালত যেটা বলছে নাল অ্যান্ড ভয়েড। যেখানে আদালত বলছেন রিভাইভড অ্যান্ড রিস্টোর্ড অটোমেটিক্যালি, সেটা রিভাইভ অ্যান্ড রিস্টোর্ড হবে না, এটা তিনি বলেননি। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন 8ম সংশোধনীর। সেই 8ম সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের 100তম যে অনুচ্ছেদ আছে সেটাকে অটোমেটিক্যালি ডিলিট করা হয়েছিল মাননীয় স্পিকার। সেদিন আমার যে প্রশ্নটা হলো, এই 100তম যে অনুচ্ছেদ, এটা কি সংসদে পাশ করে ডিলিট করতে হয়েছিল নাকি এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল? মাননীয় স্পিকার, সেদিন এটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল। সংসদে হাইকোর্টের যে বিকেন্দ্রীকরণের বিষয়টা ছিল সেটা সেদিন অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমি যেটা সকালবেলা বলেছিলাম সেটা আবার বলতে চাই। 16তম সংশোধনীর মামলার রায় সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে, যেখানে বিচার বিভাগকে অন্য অঙ্গের অধীনস্থ করার চেষ্টা করা হয়েছে, সেটা স্বয়ংক্রিয়ভাবে অসাংবিধানিক হয়ে যাবে, ইপসো ফ্যাক্টো হয়ে যাবে। একই জিনিস এখানে অ্যাপ্লিকেবল হবে মাননীয় স্পিকার। যেহেতু এই অধ্যাদেশটি এখতিয়ার বহির্ভূতভাবে করা হয়েছে, যেহেতু এই অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের একটি অংশকে লঙ্ঘন করা হয়েছে, যেহেতু এই অধ্যাদেশের মাধ্যমে আদালতের একটি সেটেল রায় যেটা রয়েছে সেই রায়কে লঙ্ঘন করা হয়েছে, এটি কোনোভাবে একটি নির্বাচিত সরকার আইনে পরিণত করতে পারে না। মাননীয় স্পিকার, এই বিষয়ে যদি কোনো কনসার্ন থাকে, জনগণের কোনো কনসার্ন থাকে, জনগণের মতামত নেওয়া যেতে পারে। এই বিধানটি কিন্তু আমাদের 77 বিধিতে রয়েছে। সেই অনুযায়ী আমরা দেখেছি 5ম জাতীয় সংসদে জনমত জরিপ যাচাইয়ের জন্য সেই তত্ত্বাবধায়ক সরকারের যে সময়ে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে বিভিন্নভাবে উপরাষ্ট্রপতি করে রাষ্ট্রপতি করা হয়েছিল, পরবর্তীতে আবার হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল, সেই বিষয়ে জনমত নেওয়া হয়েছিল। আজকেও এই বিষয়ে জনমত নেওয়ার সুযোগ রয়েছে মাননীয় স্পিকার। আপনারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন, জনমতকে যদি আপনারা সম্মান করেন, তাহলে এই বিষয়টি জনমত দিয়ে যাচাই করে, এখনও 2 দিন রয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে
ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি এ ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বিলটি উত্থাপনের অনুমতির পর্যায়ে